প্রিয় শিক্ষার্থীরা, বাকরি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় এর দ্বিতীয় অধ্যায়ের মানচিত্র গঠন ও ব্যবহার এর উপর। তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই করোনাকালীন সময় তোমরা সবাই বাসায় থাকবে, নিজে এবং পরিবারের সবাইকে কি রাখবে, সুস্থ রাখবে। বের হবে না, বের হলে তুমি যেরকম ঝুঁকির মধ্যে থাকবে তোমার পরিবারও ওরকম ঝুঁকির মধ্যে থাকবে। আশা করি সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় পড়ালেখা করবে। আসো আমরা আজকে শুরু করি। আমরা গত ক্লাসে মানচিত্র স্কেল নির্দেশক সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। এই মানচিত্র স্কেল নির্দেশকের মধ্যে আমরা তিন ভাগে পেয়েছিলাম। একটা হচ্ছে তোমার বর্ণনার সাহায্যে, একটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে, আর একটা হচ্ছে তোমার কিসের সাহায্যে, প্রতিভ অনুপাতের সাহায্যে। ঠিক আছে, এখন এই বর্ণনা এবং রেখাচিত্র কিছুটা আলোচনা করে দিয়েছিলাম। আমি এই ক্লাসে বলেছিলাম প্রতিভ অনুপাতটা খুব ভালো করে কি করব, আলোচনা করব। তাহলে আসো আজকে আমরা প্রতিভ অনুপাতটা আলোচনা করি। প্রতিভ অনুপাতটা হচ্ছে এমন একটা পদ্ধতি, তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে এক একটা দেশ, আমরা জানি পৃথিবীর অনেক দেশ আছে, অনেক দেশের এক একটা দেশের কালচার এক এক রকম, এক একটা দেশের কি তোমার ভাষা এক এক রকম। ঠিক আছে, এখন আমি কি যদি একটা আমেরিকার কি দেখতে চাই, মানচিত্র দেখতে চাই, এখন ওরা ওদের নিজের ভাষায় নিজের পদ্ধতিতে একটা মানচিত্র অঙ্কন করেছে, তাহলে আমরা কি সেটা বুঝবো? অবশ্যই বুঝবো না। আবার আমাদের মানচিত্র আমরা আমাদের ভাষায়, আমরা আমাদের নিজেদের পদ্ধতিতে যদি এই একক পদ্ধতিতে যদি কি করি, মানচিত্র অঙ্কন করি, তাহলে এটা বাইরের কেউ চাইলে ওরা বুঝতে পারবে না। তাহলে এই সমস্যাটার সমাধান করার জন্য সারা পৃথিবীতে একটা পদ্ধতি কি করেছে, অবলম্বন করেছে। ঠিক আছে, এই একটা পদ্ধতিতে অবলম্বন করে কি করেছে, মানচিত্র অঙ্কন করেছে। সেই পদ্ধতিটাই হচ্ছে প্রতিভ অনুপাত। এটাকে ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ইংরেজিতে কি বলা হয়, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এটা এমন একটা তোমার যে দুইটা অংশ থাকে, এটা হচ্ছে ভগ্নাংশ আকারে। ভগ্নাংশ আকারে দুইটা অংশ থাকবে, হর এবং লব। এই হর এবং লব দুটোটাই একই এককে হতে হবে, দুটোটা কি হতে হবে, একই এককে। ঠিক আছে, মনে করো যদি এই হর এবং লব দুটোটা কি হয়, এই কিলোমিটার হলে, এই যদি ওই মানচিত্রটা তুমি কিলোমিটারে অঙ্কন করতে চাও, তাহলে হর এবং লব দুটোটাই কি হবে, কিলোমিটারে হবে। আবার যদি তুমি মিটারে চাও, তাহলে দুটোটাই কি হতে হবে, মিটারে হতে হবে। এরকম হলে হবে না যে লব মিটারে হর কিলোমিটারে, অথবা হর কিলোমিটারে লব মিটারে, এটা হবে না। তাহলে এই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত, এইটাকে বলা হয় তোমার কি, মানে সার্বজনীনভাবে তুমি অন্য একটা দেশে মানচিত্র আসো, ওখানে লেখা থাকবে মানে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এটা বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রতিভ অনুপাত। এটাকে সংক্ষেপে লেখা হয় সংক্ষেপে লেখা হয় মানে প্রতিভ অনুপাত। ইংরেজিতে যেটাকে বলা হয় রি। ইংরেজিতে যেটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, অর্থাৎ প্রতিভ অনুপাত। এটাকে কি বলা হয়, প্রতিভ অনুপাত। প্রতিভ অনুপাত। তাহলে এই দেখো, এই যে প্রতিভ, এর পর সংক্ষিপ্ত পদ, অনুপাতের সংক্ষিপ্ত স্বরূপ। ঠিক আছে, তাহলে তোমরা এটা মনে রাখতে হবে যে কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীর বেশিরভাগই মানচিত্র তোমার একটা পদ্ধতি অনুসরণ করে থাকে, সেটা হচ্ছে প্রতিভ অনুপাত। এবার আসো, এই প্রতিভ অনুপাতটা কি, এখানে দুটো অংশ থাকে, প্রতিভ অনুপাতে দুটো অংশ। মনে করো আমি যদি বলি 1:1000, এই 100, তাহলে তুমি এটাকে যদি কি করো, এই কোথায় নিয়ে যাও, ভগ্নাংশে নিয়ে যাও, তাহলে 1 আর এইটা হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দেখবে, এই যে প্রথমে কোনটা আছে, লব না, এই লবটা সবসময় কাকে নির্দেশন করে, এই লবটা সবসময়
আর এটা হচ্ছে হর। এই লব সবসময় কাকে নির্দেশন করবে? মানচিত্রকে। এই লব সবসময় লব কার পরিমাণ নির্দেশ করবে? মানচিত্রের পরিমাণ নির্দেশ করবে। তাহলে মানচিত্রে, মানচিত্রে। আর এই হরটা সবসময় কাকে? এটা মানে তোমার ভূমি, অরিজিনাল ভূমি যেটা সেটাকে। কোনটা? অরিজিনাল ভূমি যেটা, মানে তুমি যেখানে দূরত্ব, যে স্থানে দূরত্ব, ঠিক আছে, বাস্তবিক স্থানে তুমি যে স্থানে কি করতে চাচ্ছ, ওই মানচিত্র অঙ্কন করতে চাচ্ছ, ওই স্থানে কি করে? দূরত্ব নির্ণয় করে। তাহলে এবার আসো, এই আমরা তাহলে এখানে কি করব? এটা হচ্ছে তোমার এই একটা হচ্ছে কিসের? মনে করো এটা মিটার, এটাকে আমরা কোথায় নিয়ে গেলাম? মিটারে নিয়ে গেলাম। কোথায় নিয়ে গেলাম? মিটারে নিয়ে গেলাম। তাহলে এই একটা হচ্ছে তোমার কিসের? 1 মিটার কিসের দূরত্ব? মানে 1 মিটার হচ্ছে মানচিত্রে 1 মিটার মধ্যে বাস্তবে যে ভূমিতে যে স্থানটা রয়েছে ওই স্থানের 100 মিটারের সমান। তার মানে বাস্তবে 100 মিটার তুমি কোথায় অঙ্কন করেছো? মানচিত্রে 1 মিটারের মধ্যে অঙ্কন করেছো, ঠিক আছে। তাহলে মানচিত্রে 1 মিটারের মধ্যে যেটা আছে সেটা বাস্তবের ক্ষেত্রে কত মিটার? 100 মিটার। মানে তুমি স্বাভাবিক একটা অঞ্চলে নিচ্ছ, ওই অঞ্চলের কি 100 মিটার তুমি মানচিত্রে কত মিটারের মধ্যে নিয়ে আসছো? 1 মিটারের মধ্যে নিয়ে আসছো, সেটাই হচ্ছে। তাহলে এটা সবসময় মনে রাখবে, এই প্রতিভ অনুপাতের প্রথম যেটা থাকবে সেটা কোথায় থাকবে? লব যেটা থাকবে সেটা হচ্ছে তুমি মানচিত্রে যেটা অঙ্কন করেছো সেটা পরিমাপ, আর পরে যেটা হর যেটা থাকবে সেটা হচ্ছে তুমি বাস্তবে যে ভূমিটা নিয়েছো ওই ভূমিটার কি পরিমাপ, ঠিক আছে। এবার আসো, এখন আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম ওই যে কি করা যায়, তোমার দুটো দুই রকম হলে হবে না, এইটাও এইটাও মিটার হতে হবে, এটাও মিটার হতে হবে। এখন মনে করো তুমি অঙ্কন করেছো একটা কি মিটারে আর একটা কত মিটারে? একটা কিলোমিটারে। এখন কি এই সমস্যাটার সমাধান কোথায়? এই সমস্যার সমাধানটা একদম সহজ। তোমরা জানো ওই কি একটা হয়তো মিটারটাকে তোমার কোথায় নিয়ে যেতে হবে? কিলোমিটারে, অথবা কিলোমিটারটাকে তোমার কোথায় নিয়ে আসতে হবে? মিটারে নিয়ে আসতে হবে। তোমাদের বইতে এরকম একটা উদাহরণ হয়তো দিয়েছে, দেখো তোমরা। এই উদাহরণস্বরূপ 1 সেন্টিমিটার তোমার 34 পৃষ্ঠে আছে, দেখো 1 সেন্টিমিটারের কি 1 মিটার বর্ণনায় প্রকাশিত স্কেলটি প্রতিভ অনুপাতে প্রকাশ করলে। তাহলে এখানে দেখো দুইটা জিনিস দিয়েছে, একটা হচ্ছে দেখো সেন্টিমিটার, কতগুলো বলেছে আমাদের? 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার। আরেকটা বলেছে 1 মিটার, 1 মিটার। তাহলে একটা জিনিস দেখো, দুটো দুই রকম হয়ে গেছে। উদাহরণস্বরূপ কি বলেছে? একটা বলেছে 1 সেন্টিমিটার আর একটা বলেছে 1 মিটার বর্ণনায় প্রকাশিত স্কেলটি প্রতিভ অনুপাতে প্রকাশ করতে হলে মিটারটাকে কোথায় নিয়ে যেতে হবে? হয়তো মিটারটাকে সেন্টিমিটার নিয়ে আসবে, নয়তো সেন্টিমিটারটাকে কোথায় নিয়ে আসতে হবে? মিটারে। আর কি করতে হবে? আনতে হবে। এবার আসো, তাহলে এইভাবে নিয়ে যাবে, তাহলে ঠিক এই সেন্টিমিটারটাকে মিটারে অথবা মিটারটাকে কোথায়? সেন্টিমিটারে নিয়ে আসলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো এরপর কি বলেছে, সুতরাং আমরা কি লব রাশি 1 এবং হর রাশি কি 100, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে। উদাহরণটা একটু দেখে নিবে, হয়ে যাবে। এই হচ্ছে তোমার প্রতিভ অনুপাত, এটার কোনো ই নাই। তবে প্রতিভ অনুপাতে কিছু কিছু সুবিধা আছে, সুবিধাগুলো অনেকগুলো সুবিধা আছে। সেই সুবিধাগুলো কোথায় দেওয়া আছে? নিচে দেওয়া আছে। একটি বৃহৎ আকার কি দেশ বা মহাদেশকে আমরা একটি ছোট কোথায় অঙ্কন করতে পারি? ছোট বই বা খাতায় কি করতে পারি? পৃষ্ঠা অঙ্কন করতে পারি, ঠিক আছে। যত বড় জায়গা হোক ওটা আমরা কোথায় নিয়ে আসতে পারি? এই পৃষ্ঠার মধ্যে, কাগজের মধ্যে নিয়ে আসতে পারি। এছাড়া মানচিত্রটির সঙ্গে ভূমির প্রকৃতির দূরত্ব বোঝানোর জন্য স্কেল ব্যবহার করে ভালোভাবে কি করতে পারি? মানে এই যে মানচিত্রে আমি বলেছি যে তুমি মানচিত্রে কি করতেছো? 1 মিটার অঙ্কন করেছো, এই মানচিত্রে 1 মিটার মধ্যে কি ভূমির 100 মিটার। তাহলে এটা কিভাবে? এটা বিভিন্ন স্কেলের মাধ্যমে সুনিপুণভাবে কি করে পরিমাপ করে কি করা যায়? অঙ্কন করা যায় প্রতিভ অনুপাতটা, ঠিক আছে। তারপর বলা যায় মানচিত্র বললে আমাদের চোখ বেশি উঠে একটি দেশ, একটি অঞ্চল তথা একটি ভূখণ্ডের চিত্র বা একটি দেশে বা সামগ্রিক পৃথিবী। আমরা জানি আমাদের বাসায় সবারই আছে বাংলাদেশের পৃথিবীর মানচিত্র। একটি মানচিত্রের মধ্যে কতগুলো সাংকেতিক চিহ্ন থাকে, ঠিক আছে। অবশ্যই এটা এর আগে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম, তুমি যদি শুধুমাত্র অঙ্কন করে তুলে দাও ওইটা আসলে কিছুই বোঝা যাবে না। শুধুমাত্র তুমি অঙ্কন করে একটা নির্দিষ্ট বন্ধনী দিয়ে একটা সুন্দর করে অঙ্কন করে তুলে দিলে ওইটা কেউ কিছু বুঝবে না। তোমার ওই মানচিত্রটা বোঝার জন্য ওখানে তোমার কি করা হয়? এই বিভিন্ন প্রতীক
এই দেওয়া হয়, যার মাধ্যমে কি প্রকাশ করে, ওখানে বিবরণটা প্রকাশ করে। আমরা অনেক সময় দেখি মানচিত্রে দেখবা যে বিভিন্ন রঙও কি করে ব্যবহার করে। এই রঙও ব্যবহার করার পিছনে কি রয়েছে, কারণ রয়েছে। এই রং দিয়ে একটা দেশকে আলাদা বোঝায়, অথবা একটা ভূখণ্ডকে আলাদা, মানে এই রং দিয়ে ওখানে কি করা হয়, তোমার বিভিন্ন সংকেত নির্দেশ করা হয়। তাই অবশ্যই একটা মানচিত্রে কি থাকবে, তুমি যখন একটা মানচিত্র অঙ্কন করবে তখন অবশ্যই কি থাকবে, এই কিছু সংকেত অথবা কিছু চিহ্ন থাকবে। ওই চিহ্নগুলোকে কি করে, যেরকম তুমি বাংলাদেশে এই দেখবা ডোরা কাটার মতন দেখবা, ওইটাকে রেলপথকে নির্দেশ করে। তারপর নদী আছে, নদীকে নির্দেশ করার জন্য পানির মতন, জলছাপের মতন কিছু ব্যবহার করে। এরকম বিভিন্ন জিনিস নির্দেশ করার জন্য বিভিন্ন ধরনের প্রতীক কি করে থাকে, ব্যবহার করে থাকে। এভাবে একটি দেশ ও মহাদেশের মধ্যে আমরা চাইলে ছোট একটি স্থানকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে কি করতে পারি, দেখাতে পারি। এখন কথা হচ্ছে, এই তুমি পুরো একটা মহাদেশে এঁকেছো, মনে করো তুমি দক্ষিণ এশিয়া এঁকেছো অথবা এশিয়া মহাদেশে এঁকেছো। এখন ওই এশিয়া মহাদেশ আঁকার পর তুমি কি করলো, ওখান থেকে তোমাকে বললো যে তুমি কি অঙ্ক এই বাংলাদেশকে দেখাও। তাহলে তুমি যদি বিভিন্ন চিহ্ন ব্যবহার না করো, তাহলে তুমি বাংলাদেশকে কিভাবে প্রকাশ করবে, তা তো সম্ভব নয়। সেটার জন্য আমাদের কি করতে হবে, তোমার চিত্রটা বিভিন্ন সাংকেতিক চিহ্ন দিয়ে বিভিন্ন, যেরকম বাংলাদেশকে আমি যদি কি করতে যাই, প্রকাশ করতে চাই, চিহ্নিত করতে চাই, তাহলে আমি অবশ্যই ওখানে কোনো ধরনের আলাদা একটা কি দিব, রং দিব। ওই রং দিয়ে পাশে আমি জানি আরেকটা কথা বলেছিলাম, একটা মানচিত্র অঙ্কনে অবশ্যই কি থাকবে, সূচি থাকবে। অবশ্যই কি থাকবে, সূচি থাকবে। ওই সূচিতে আমি ওই রং দিয়ে দেখাই দিব যে এটা কি বাংলাদেশ, এরকম করা যায়, ঠিক আছে। তাহলে ওই চিহ্নগুলোর বর্ণনা কোথায় থাকে, সূচিতে থাকে। তাহলে এই হলো তোমার কি, তোমার একটি মানচিত্রের মধ্যে কি কি ধরনের তথ্য থাকবে তাও নির্ভর করে স্কেল ও বিক্ষেপ। এটা খুব গুরুত্বপূর্ণ। একটি মানচিত্রের মধ্যে কি কি ধরনের তথ্য থাকবে তা যে কোনগুলোর উপর নির্ভর করে, সেটা হচ্ছে স্কেলের উপর ও বিক্ষেপের উপর, কনভেনশনাল সাইন। তারপর হচ্ছে মানচিত্র অঙ্কনকারী দক্ষতা এবং মানচিত্র অঙ্কনের ধরনের উপর। একটি বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে একটি স্থানকে বেশি তথ্য দিয়ে দেখানো যায়, ঠিক আছে। তাহলে মানচিত্র অঙ্কন করার জন্য তোমার কিছু বিষয় অবশ্যই জানতে হবে। মানচিত্রের বিষয় বিভিন্ন রকমের হয়। এই যে মানচিত্রের বিভিন্ন রকম হয়, আমরা আজকে ওইটা নিয়ে কিছুটা আলোচনা করবো। এটা একটু বড়, এটা একদিনে শেষ করা সম্ভব হবে না। দেখি আমরা যতটুকু শেষ করতে পারি তাহলে। এবার আসো, মানচিত্র বিভিন্ন রকম হয়, তার মানে মানচিত্রের প্রকারভেদ। কোনটা, মানচিত্রের প্রকারভেদ। এই মানচিত্রের প্রকারভেদকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। কিভাবে ভাগ করেছে, বিভিন্ন ভাবে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে এই বিভিন্ন ভাগের মধ্যে আমরা আজকে প্রথমে কোনটা আলোচনা করে ফেলি, উপস্থিত বিষয়বস্তু হিসাবে। উপস্থিত বিষয়বস্তু হিসাবে মানচিত্রকে কয় ভাগে ভাগ করেছে, দুই ভাগে। উপস্থিত বিষয়বস্তু, ঠিক আছে, মানচিত্রকে দুই ভাগে ভাগ করেছে। একটা গুণগত, একটা কিগত, গুণগত মানচিত্র। তাহলে আমরা উপস্থিত বিষয়বস্তুর উপরে মানচিত্রকে কয় ভাগে পেয়ে থাকি, এই দুই ভাগে। একটা হচ্ছে গুণগত মানচিত্র, আর একটা হচ্ছে তোমার পরিমাণগত মানচিত্র। অবশ্যই মনে রাখবে, উপস্থিত বিষয়বস্তু হিসাবে এই মানচিত্রকে কয় ভাগে, দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে, দুই ভাগে। একটা হচ্ছে গুণগত মানচিত্র, আর একটা হচ্ছে পরিমাণগত মানচিত্র। তাহলে এবার আসো, গুণগত মানচিত্রটা কাকে বলে। ভূতাত্ত্বিক মানচিত্র, ভূস্থানিক মানচিত্র। ভূতাত্ত্বিক মানচিত্র অথবা ভূস্থানিক মানচিত্র, ভূমিরূপের মানচিত্র, তারপর মৃত্তিকা মানচিত্র, দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী মানচিত্র, স্থায়ী কি বৈচিত্র্য সূচক মানচিত্র এবং মৌজা মানচিত্র গুণগত মানচিত্রের অন্তর্গত। তাহলে এই গুণগত মানচিত্রের মধ্যে কি কি পড়েছে একটু ভালো করে পড়ে ফেলবে। একটা হচ্ছে ভূতাত্ত্বিক কি মানচিত্র, একটা ভূস্থানিক মানচিত্র, তারপর ভূমিরূপের কি, ভূমিরূপ বলতে কোন জায়গার ভূমি কোন ধরনের, তারপর ভূস্থানিক এই এক এক স্থানের, ঠিক আছে, ধরন কিভাবে, ওইগুলো, ঠিক আছে। তারপর মৃত্তিকা মানচিত্র, মৃত্তিকা মানচিত্র একই, তোমার এক এক স্থানের মাটি কোন ধরনের, ঠিক আছে। তারপর খনিজ, তারপর তোমার ভূচিত্রাবলী মানচিত্র, স্থানীয় বৈচিত্র্যমূলক মানচিত্র, সবই কোন মানচিত্র অন্তর্গত, তোমার
গুণগত মানচিত্র। এই গুণগত মানচিত্র আরো গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাংলাদেশে যে মানচিত্র সবচেয়ে বেশি ব্যবহার করি মৌজা মানচিত্র, যেটা স্থান কি করার জন্য, নির্ণয় করার জন্য। তোমরা দেখবা যা কোথাও যদি জায়গা পরিমাপ করে তাহলে ওইটার ক্ষেত্রে আমরা কোন মানচিত্র খুঁজে থাকি, মৌজা মানচিত্রটা খুঁজে থাকি। তাহলে এই যে মৌজা মানচিত্র, সেই মৌজা মানচিত্রটা কোন মানচিত্রের অন্তর্গত, সেটা হচ্ছে তোমার গুণগত মানচিত্রের অন্তর্গত। এরপর হচ্ছে দেখো পরিমাণগত মানচিত্র। এরপর কি পরিমাণগত মানচিত্র। এই পরিমাণগত মানচিত্র আমি বলি বৃষ্টিপাত, তারপর বায়ুর উত্তাপ, মানে বায়ুর উত্তাপ, বৃষ্টিপাতের পরিমাপ, জনসংখ্যার বন্টন, কোন কোন এলাকায় জনসংখ্যা কতটুকু হয়, ওইটা জনসংখ্যার বন্টন, ঠিক আছে। আমরা বলি না আবার এই দক্ষিণ এশিয়া, আমাদের বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব প্রায় 1190, ঠিক আছে। তারপর তোমার বিভিন্ন দেশের জনসংখ্যা কোথাও বেশি কোথাও কম, এই যে জনসংখ্যার কি করে বন্টনটা নির্ণয় করে। তারপর হচ্ছে বৃষ্টিপাত, তোমার বৃষ্টিপাত কোথাও আমরা জানি নিরক্ষ অঞ্চলে বৃষ্টিপাত প্রচুর হয়, ঠিক আছে। তা এইরকম বৃষ্টিপাত কোথায় বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে, এই বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয়ের জন্য যে মানচিত্র অঙ্কন করা হয়। তারপর বায়ুর উত্তাপ, এরপর হচ্ছে যে তোমার জনসংখ্যার ঘনত্ব, খনিজ উৎপাদন, কোন কোন অঞ্চলে খনিজ খনিজ উৎপাদন হয় ওগুলোকে দিক নির্দেশনা করার জন্য। তারপর বনজ উৎপাদন, তারপর শিল্প উৎপাদন। আমরা বলি না বাংলাদেশের শিল্প অঞ্চল কোনটা, কোন অঞ্চল এই মানচিত্রে দেখে বোঝা যাবে এরকম। পৃথিবীর কোন অঞ্চল শিল্পের উপর নির্ভরশীল, পৃথিবীর কোন অঞ্চল কৃষির উপর নির্ভরশীল, এই জিনিসগুলো তোমার আলাদা করে দেখানোর জন্য, ঠিক আছে। তারপর পরিসংখ্যান তত্ত্ব, ঠিক আছে। এগুলো সবগুলো কোন পরিমাণগত কি মানচিত্রের অন্তর্গত, ঠিক আছে। এখানে দেখো পরিমাণগত বলতে পরিমাণ বোঝাতে, ঠিক আছে। এই জনসংখ্যাটা বোঝায় কম কত বেশি কত সেটা পরিমাণ বোঝাচ্ছে। তারপর তোমার বৃষ্টিপাত কোন অঞ্চলে কম হচ্ছে কোন অঞ্চলে বেশি হচ্ছে, এটা পরিমাণ বোঝাচ্ছে কম আর বেশি। এরকম পরিমাণ যদি বোঝায় সেই ওগুলো সবসময় কোথায় বসবে, তার অন্তর্গত হবে পরিমাণগত মানচিত্রে অন্তর্গত হবে। তাহলে এই গেল তোমার কিসের উপর ভিত্তি করে, উপস্থিত বিষয়ের উপর ভিত্তি করে। এই দুই প্রকারে এটা পারবে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কি গুণগত মানচিত্র, আর একটা হচ্ছে তোমার পরিমাণগত মানচিত্র। আশা করি এই দুইটা পারবে, কোনো সমস্যা নাই। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার এই কার্যের উপর ভিত্তি করে স্কেলকে বিভিন্ন ভাগে, এই মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কার্যের উপর নির্ভর করে মানচিত্রকে কত ভাগে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এবং তার মধ্যে এক নম্বর যেটা আসতেছে মৌজা মানচিত্র, আমরা তোমাকে পড়েছিলাম, যেটাকে ইংরেজিতে ক্যাডাস্ট্রাল বলা হয় অথবা বাংলায় কি বলা হয়, মৌজা মানচিত্র। এইটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায়ও খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে নেবে। এটা মৌজা মানচিত্র, ইংরেজিতে ক্যাডাস্ট্রাল বলা হয়, ইংরেজিতে কি বলা হয়, ক্যাডাস্ট্রাল বলা হয়, ক্যাডাস্ট্রাল ম্যাপ বলা হয়, ঠিক আছে। অথবা বাংলায় মৌজা মানচিত্র বলা হয়। তাহলে এই ক্যাডাস্ট্রাল শব্দটি কোথা থেকে এসেছে, ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে থেকে এসেছে। ফ্রেঞ্চ শব্দ কোথা থেকে এসেছে এটা, তাহলে ক্যাডাস্ট্রাল শব্দটা এই ফ্রেঞ্চ শব্দ ও কোথায়, ক্যাডাস্ট্রে থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। তাহলে আমি বলেছি না আমাদের সম্পত্তির ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে তোমার কোন মানচিত্রটা ব্যবহার হয়, মৌজা মানচিত্র। তাহলে একটুখানি মিলতেছে, তুমি খুব ভালো করে দেখো। ক্যাডাস্ট্রাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্ট্রে থেকে, যার অর্থ হচ্ছে কি রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। তাহলে ক্যাডাস্ট্রাল শব্দের অর্থ কি, রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। একটু খুব ভালো দেখবে। তাহলে এই ক্যাডাস্ট্রে থেকে কোন শব্দটা এসেছে, ক্যাডাস্ট্রাল শব্দ এসেছে। তাহলে পরীক্ষায় যদি আসে ক্যাডাস্ট্রের শব্দের অর্থ কি, তাহলে উত্তর হবে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। এই মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোন রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানা সীমানা কি করতে, এই চিহ্নিত করতে। যেরকম আমার সম্পত্তি আমি চিহ্নিত করব, তাহলে এটা কোন মানচিত্রের মাধ্যমে কি করা হয়, মৌজা মানচিত্রের মাধ্যমে কি করা হয়, চিহ্নিত করা হয়। আমাদের দেশে আমরা মৌজা মানচিত্রগুলো দেখতে পাই, সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র, ঠিক আছে। এই মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কি করে, এটা অনেক আগে সেই ইংরেজ আমল থেকে, ব্রিটিশ আমল থেকে কি করা হয়, আমরা যখন ব্রিটিশ শাসনে অধিভুক্ত ছিলাম তখন থেকে এরকম পদ্ধতিতে তোমার কি করা হয়ে থাকে, তোমার এই খাজনা নেওয়া অথবা কর নেওয়া হয়ে থাকতো।
এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্রগুলো। এই মানচিত্র নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এই মানচিত্রগুলো বৃহৎ স্কেলেও অঙ্কন করা যায়, যা 16 ইঞ্চিতে 1 মাইল অথবা 32 ইঞ্চিতে 1 মাইল ব্যবহার করা যায়। এই ধরনের মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য কি করা হয়, প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনা মানচিত্র এই মধ্যে মানচিত্রে অন্তর্গত। তাহলে আমি তোমাদের আগামীকাল পড়া দেব যে মূলত মানচিত্রের প্রকারভেদ। একটা হচ্ছে এই উপস্থিত বিষয়বস্তু হিসাবে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায় এবং ওগুলো অন্তর্গত কি কি। আর একটা হচ্ছে তোমার ক্যাডাস্ট্রাল অথবা মৌজা মানচিত্র কাকে বলে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে একটু পড়ে ফেলবে।